সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই লেকচারে প্রাণীবিজ্ঞানের একটি বিশুদ্ধ শাখা ইথোলজি বা অ্যানিম্যাল বিহেভিয়ার, প্রাণীদের আচরণ সম্পর্কে আজকের এই লেকচার থেকে আমরা বেশ কয়েকটি আমি লেকচারগুলো ধাপে ধাপে আপলোড করব। আশা করি আপনারা আমাদের লেকচারগুলো দেখবেন এবং আজকের এই লেকচার থেকে আমরা প্রাণীর আচরণের বিস্তারিতভাবে প্রাণী আচরণ সম্পর্কে আলোচনা করব বেশ কয়েকটি লেকচার জুড়ে। এবং আমাদের এই পুরো লেকচার জুড়ে যে যে বিষয়গুলো থাকবে আমি এখন এগুলো উপস্থাপন করব। চলুন আমরা আমাদের সেই কি কি বিষয়গুলো থাকছে সেগুলো দেখে আসি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখন এখানে দেখবেন যে আমরা পুরো কোর্স জুড়ে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের এই যে ইথোলজি বা প্রাণীর আচরণ সম্পর্কিত আমি যে বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করব বিভিন্ন লেকচার জুড়ে। আজকে হয়তো আমরা একটা ছোট টপিক্সের উপর আলোচনা করব, কিন্তু পরবর্তীতে আমরা পুরো লেকচার জুড়েই 6 থেকে 7টি লেকচারে, আমি যদিও আগেই বলেছি যে লেকচারগুলো আমি ধাপে ধাপে এগুলোকে আপলোড করব। এ কারণে পুরো লেকচার জুড়ে যে যে বিষয়গুলো থাকবে আমি একবারে বলে দিচ্ছি। আপনারা এখানে জানতে পারবেন যে প্রাণী আচরণের একেবারে প্রাথমিক যে ধারণা, মোটিভেশন, অর্থাৎ প্রাণী একটি নির্দিষ্ট আচরণ সম্পূর্ণ করার জন্য তার ভিতরে একটি প্রেরণা কাজ করে, আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো। এরপরে হচ্ছে প্রেরণাদায়ক উদ্দীপনায় বলীয়ান হয়ে একটি প্রাণী তার আচরণ প্রদর্শন করে, রিলিজিং এর যে বিষয়টি রয়েছে এবং এই রিলিজিং বিষয়ের উপর বিজ্ঞানী লরেন্স এবং নিকোটিনবার্জেন। এরপরে প্রাণীর আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টার্মিনেটিং বিহেভিয়ার বা সমাপ্তিকরণ উদ্দীপনা, অর্থাৎ একটি প্রাণী তার আচরণ কখন শেষ করবে সেখানে একটি উদ্দীপনা কাজ করে। এই বিষয়টির উপরও আমি বিস্তারিত আলোচনা করব। এবং এরপরে থাকছে আমাদের এই লেকচারে থাকছে স্টিমুলেশন বা তাড়না, অর্থাৎ প্রাণী একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করার পূর্বে তার ভিতরে স্টিমুলেশন কাজ করে, তাড়না কাজ করে, যার ফলেই একটি প্রাণী নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে, এবং এই সম্পর্কেও আমি বিস্তারিত বলবো। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রেসপন্স। এটিও প্রাণী আচরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের পুরো কোর্সের আলোচনায় এই বিষয়গুলো থাকবে। আমরা আজকের জন্য, শুধুমাত্র আজকের লেকচারের জন্য আমরা এই 5টি বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব আর কি। ঠিক আছে, বাকি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ধাপে ধাপে এগুলো আলোচনা করব। আজকের প্রধান যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রাণীর আচরণের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে ধাপগুলো, এই বিষয়গুলোর উপর আমরা আজকে আলোচনা করব আর কি। পরবর্তীতে আমরা বিভিন্ন এই প্রাণী আচরণের উপর আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, যেমন প্রাণীর আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন বিহেভিয়ার অ্যান্ড হেরিডিটি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে প্রাণীর আচরণের প্রকৃতি বা নেচার অফ বিহেভিয়ার, অর্থাৎ প্রাণীর আচরণের প্রকৃতিগুলো কেমন হতে পারে। আমরা এগুলো বিভিন্ন প্রাণীর উদাহরণ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে রয়েছে প্রাণীর সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার, এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে আমরা প্রাণীদের আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেক্সিস, অর্থাৎ বিভিন্ন পরিবেশের প্রতি, অর্থাৎ বিভিন্ন পরিবেশে প্রাণীদের সাড়া দেওয়ার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের টেক্সিস এবং তার ক্লাসিফিকেশন দেখব পরবর্তীতে বিভিন্ন লেকচারগুলোতে। ঠিক আছে, এরপরে হচ্ছে রিফ্লেক্স, অর্থাৎ প্রাণী তার প্রতিবর্তী ক্রিয়া হিসাবে কী কী ধরনের আচরণ প্রদর্শন করে, এই বিষয়গুলোর উপরও বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ইনস্টিংক্ট বিহেভিয়ার এবং ফেপ বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এটা আমরা তুলনামূলকভাবে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, বিজ্ঞানী লরেন্সের সাথে বিজ্ঞানী ডারউইন, চার্লস রবার্ট ডারউইন এবং লরেন্স বিজ্ঞানীদের, এই দুই বিজ্ঞানীর মতবাদ আমরা পাশাপাশি বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব, এবং এটির মাধ্যমে বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, বিজ্ঞানী লরেন্স যেটাকে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলে, চার্লস রবার্ট ডারউইন ওটাকে প্রাকৃতিক নির্বাচন বলে বা ন্যাচারাল সিলেকশন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কি বিভিন্ন লেকচারে। ঠিক আছে, এরপর আমরা মাইগ্রেশন দেখব, পাখিদের আচরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ, সেটা হচ্ছে মাইগ্রেশন। পাখিরা কেন মাইগ্রেশন হয় এবং তারা কোথায় কোথায় মাইগ্রেশন করে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী লেকচারগুলো জুড়ে। এরপর হচ্ছে আমরা প্যারেন্টাল কেয়ার, অর্থাৎ প্রাণী তার নিজের ভবিষ্যৎ সন্তানদেরকে পৃথিবীতে বা পরিবেশে টিকিয়ে রাখার জন্য তারা কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলো বিভিন্ন প্রাণীর উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
ঠিক আছে। এরপরে প্রাণীর আচরণে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ যে শিখন বা অনুকরণ, অর্থাৎ প্রাণীর লার্নিং বিহেভিয়ার অ্যান্ড ইমপ্রিন্টিং বিহেভিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, অনার্সের ছেলে মেয়েদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এরপরে রয়েছে পেভলভের তথ্য, থিওরি অফ পেভলভের তথ্যটাও আমরা বিশ্লেষণ করব এখানে। এটি প্রাণীর আচরণের সাথে সম্পর্কিত। এবং সর্বশেষ প্রাণীর সামাজিক আচরণ, অল্ট্রুইজম সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আমার এই পুরো লেকচার জুড়ে। তবে আজকের এই লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি। আজকের আলোচনার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আমি যদিও পূর্বে বলেছি এই বিষয়টি, যে মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা, এরপরে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা, এবং টার্মিনেটিং বিহেভিয়ার বা সমাপ্তিকরণ উদ্দীপনা, এবং স্টিমুলেশন বা তাড়না, এবং সর্বশেষ আমরা রেসপন্স বা সারা, এই বিষয়গুলোর উপর আজকে বিস্তারিত আলোচনা থাকবে। আচ্ছা, ইথোলজি আলোচনার পূর্বে আমরা প্রাথমিকভাবে কিছু কথা যদি এখানে বলি, সেটা হচ্ছে আপনারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি প্রত্যেকটা কথাকে বিশ্লেষণ করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রাণীর যাবতীয় কার্যকলাপই তার আচরণের অন্তর্ভুক্ত। প্রাণী, আমি শুধুমাত্র মানুষ ছাড়া আমরা অন্যান্য প্রাণী জগৎ নিয়ে এই বিষয়গুলো আলোচনা করব। আমি এখানে প্রাণী জগতের আলোচনার মধ্যে, প্রাণীর আচরণ আলোচনার মধ্যে আমরা মানুষের আলোচনা করব না আর কি, কারণ মানুষ প্রতিনিয়ত তার আচরণকে কন্ট্রোল করে। ঠিক আছে, মানুষের নার্ভাস সিস্টেম সবচেয়ে বেশি শক্তিশালী হয়। পৃথিবীতে যত প্রাণী রয়েছে, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলার এক অশেষ কুদরতে মানুষ তৈরি আর কি। সুতরাং পৃথিবীতে অন্যান্য প্রাণীদের সাথে মানুষের পার্থক্য বিস্তর, প্রচণ্ড বিস্তর আর কি। মানুষের যে স্নায়ুতন্ত্র এতটাই ডেভেলপড হয়েছে, নার্ভাস সিস্টেম মানুষের এতটাই ডেভেলপ যে পৃথিবীতে অন্য কোনো প্রাণী তার ধারের কাছেও সেখানে তৈরি হতে পারে না আর কি। এ কারণে আমরা মানুষের আচরণ নিয়ে আমরা এখানে আলোচনা করব না। আমরা মূলত মানুষ ছাড়া পৃথিবীতে অন্যান্য যে প্রাণী জগৎ রয়েছে এইগুলোর বিষয় নিয়ে আমরা আছে এই প্রাণী জগতের যে আলোচনা, আমাদের যে ইথোলজি বা প্রাণীর আচরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করব আর কি। ঠিক আছে, আমরা পৃথিবীতে যত প্রাণী দেখি, যত প্রাণী আর কি, পতঙ্গ থেকে শুরু করে কীটপতঙ্গ, এরপরে হচ্ছে অ্যামফিবিয়া, রেপটাইলস, এভিস, ম্যামালসের অনেক প্রাণী রয়েছে মানুষ ছাড়া। ঠিক আছে, আমরা এগুলোর ক্লাসিফিকেশনও বলবো। তো যত প্রাণী রয়েছে, এই প্রত্যেক প্রাণী তারা সারাদিন ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে উঠে, সব প্রাণী মোটামুটি ঘুমায়, তাদের ব্রেন বা মস্তিষ্ক রয়েছে সব প্রাণীরই, নিম্ন শ্রেণীর কিছু প্রাণী ব্যতি রেখে, যেমন পরিফেরা, নিডারিয়া, আর্থ্রোপোডারও কিছু কিছু প্রাণী রয়েছে, এরপরে প্লাটি হেলমেন্থিস, হ্যাঁ, এরপরে নেমাটোডা। এই যে প্রাণী জগতের যে বিভিন্ন বিস্তর, এই সমস্ত কিছু প্রাণী ছাড়া প্রায় আমরা যদি মানে কোয়াড্রেটের ক্লাসিফিকেশন থেকে আসি, কোয়াড্রেটার মোটামুটি সবারই একটি মস্তিষ্ক বা ব্রেন ডেভেলপড হয়েছে। ঠিক আছে, তাই আমরা এই প্রাণী জগতে যত প্রাণী রয়েছে, প্রত্যেক প্রাণীর তার যে প্রতিদিনের ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড, সব কিছুই হচ্ছে তার আচরণের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং এই আচরণ তাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উদ্দীপনার কারণে প্রাণীদের বাহ্যিক মানে হচ্ছে পরিবেশগত, এবং অভ্যন্তরীণ মানে হচ্ছে তার ভেতরের যে চাহিদা, তাড়না, হ্যাঁ, এগুলোর বিভিন্ন উদ্দীপনার কারণে প্রাণী তার একটি নির্দিষ্ট আচরণে বহিঃপ্রকাশ ঘটায়। প্রাণীর এই আচরণ পরিবেশ এবং তার জিন দ্বারা নিয়ন্ত্রিত। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে প্রাণীর যে এই আচরণ, এটি হচ্ছে তার বাহ্যিক যে পরিবেশ সেটা, এবং তার শরীরে ডিএনএর মধ্যে এই সব কিছু লেখা রয়েছে। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে যে প্রাণীর এই আচরণ পরিবেশ এবং তার জিন দ্বারা নিয়ন্ত্রিত। প্রাণীর আচরণের বিবর্তনিক এবং প্রায়োগিক গুরুত্বের বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনাই হচ্ছে ইথোলজি বা আচরণবিদ্যা বা প্রাণী আচরণবিদ্যা আর কি। আপনারা এখান থেকে এই সংজ্ঞাটি নিতে পারেন, যে প্রাণীর আচরণের বিবর্তনিক এবং প্রায়োগিক গুরুত্বের বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনাকে আমরা বলবো হচ্ছে ইথোলজি। নেদারল্যান্ড বা ডাচ অর্নিথোলজিস্ট, হ্যাঁ, নিকট ইনভারজেনকে ইথোলজির জনক বলা হয়। এটা মনে রাখবেন যে ইথোলজির জনক হচ্ছে নিকট ইনভারজেন, তিনি হচ্ছেন নেদারল্যান্ডের একজন অর্নিথোলজিস্ট। ঠিক আছে, প্রাণীর আচরণের কয়েকটি উদাহরণ আমরা বাম পাশে আলোচনা করি আর কি। আচ্ছা, আমরা দেখি এই পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, সব প্রাণী নিয়ে তো আচরণ নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না। এখানে আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে প্রাণী জগতের আচরণ প্রদর্শনের এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। প্রথমত আমি এখানে যে বিষয়টি উল্লেখ করেছি, আপনাদের বইয়ে রয়েছে, যে একটি ক্ষুধার্ত কুকুর
প্লেট ভর্তি খাবার দেখে যে প্রতিক্রিয়া দেখাবে ভরপেটে তা করবে না। আমরা অসংখ্য প্রাণী জগতের মধ্যে একটি কুকুরের আমরা এখানে আচরণের একটি ধরন নিয়ে এসেছি। সারা পৃথিবীতে প্রত্যেক প্রাণী তার দিন 24 ঘন্টা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তার একটি নির্দিষ্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় এবং এই সবগুলোই কিন্তু তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা সারার ফল। ঠিক আছে, তার এই আচরণ প্রদর্শন করে। ঠিক তেমনি আমি এখানে একটি উদাহরণ দেখিয়েছি যে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট প্রাণী কুকুর প্লেট ভর্তি খাবার দেখে, মানে একটি ক্ষুধার্ত কুকুরকে যদি প্লেট ভর্তি খাবার তার সামনে নিয়ে এসে দেওয়া হয়, তখন সে যে আচরণ প্রদর্শন করবে, কুকুরটির পেটে যদি পেট ভরা থাকে, মানে সে যথেষ্ট পরিমাণ খাবার পরিবেশ থেকে সে গ্রহণ করেছে, তখন যদি তার সামনে ওই প্লেট ভর্তি একটি খাবার নিয়ে এসে দেওয়া হয়, তখন তার আচরণ কিন্তু একরকম থাকে না। সুতরাং এটাও তার একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি একটা প্রাণীর আচরণ নিয়ে এখানে উদাহরণ হিসেবে বলেছি। এখানে আমি আরেকটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে কীটপতঙ্গের স্বাভাবিক খাদ্য ফুরিয়ে গেলেও আশপাশের বিকল্প খাদ্য সে গ্রহণ করে না। কথার অর্থ হচ্ছে, মানে সাধারণত আর্থ্রোপোডা পরের কিছু কিছু প্রাণী রয়েছে বা অনেক প্রাণী রয়েছে সেখানে, যারা পরিবেশের একটি নির্দিষ্ট সোর্স থেকে সে খাবার গ্রহণ করে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট খাবার সে খেয়ে থাকে। কিন্তু ওই পরিবেশের মধ্যে যদি সেই খাবার শেষ হয়ে যায়, ওই পতঙ্গ ওই খাবার ছাড়া, মানে সে যে খাবারটা আগে খেত ওইটা ছাড়া বিকল্প কোনো খাবার সে গ্রহণ করবে না। অর্থাৎ পরিবেশের ওই খাবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই ধরনের পতঙ্গগুলো ওই নির্দিষ্ট পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশে একটা নির্দিষ্ট খাবারের উপর একটা নির্দিষ্ট প্রাণী সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট, সে শুধুমাত্র ওই খাবারটাই খাবে। ঠিক আছে, এটাও তার একটা নির্দিষ্ট আচরণ। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সামুদ্রিক কচ্ছপের বাচ্চা জন্ম লাভের পরেই সমুদ্রের দিকে দৌড়াইতে থাকে। হ্যাঁ, এটা আপনারা হয়তো অনেকে জানেন অথবা নাও জানতে পারেন যে সামুদ্রিক যে সমস্ত কাছিপ বা কচ্ছপ রয়েছে, এরা সমুদ্রের পাড়ে বা তীরে তারা ডিম পারে। হ্যাঁ, এবং ওই ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয়, ওরা বের হওয়ার সাথে সাথে সমুদ্রের দিক দৌড়াতে থাকে। কেউ যদি এসে এদেরকে মুখ ঘুরিয়ে দেওয়া হয়, তারপরেও তারা সমুদ্রের দিকে একাই তারা ঘুরে তারা সমুদ্রের দিকে দৌড়াইতে থাকে। ঠিক আছে, এটা সে জন্মগতভাবেই ডিম ফুটে বের হওয়ার সাথে সাথেই সে সমুদ্রের দিকে যে তাকে যেতে হবে, এটা তার জিনের মধ্যে সেট করা আর কি। ঠিক আছে, তাহলে ওই যে বললাম না যে মানে প্রাণী জগতের সকল আচরণই তার ওই পরিবেশ এবং জিন দ্বারা নিয়ন্ত্রিত। মানে জিন দ্বারা ডিরেক্টলি পরিবেশ তাকে ইনডিরেক্টলি তাকে প্রভাবিত করে। ঠিক আছে, এই দুইটার মাধ্যমে একটি প্রাণী তার আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। এগুলোর মধ্যে আরও অনেক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা আরেকটি আচরণ, যেটা এখানে আচরণ ওই সমস্ত আচরণগুলো নিয়েই আপনাদের সাথে এখানে দেওয়া হয়েছে, যেগুলো আচরণ আপনারা মোটামুটি দেখেছেন, এই বিষয়গুলোর সাথে আপনারা পরিচিত। আমি এমন একটি অপরিচিত প্রাণীর কথা বললাম যেটা আসলে আপনারা কখনো দেখেন নাই, জানেন নাই, তাহলে সেক্ষেত্রে উদাহরণগুলো দেওয়াটা পুরাটাই অনর্থক হয় বলে আমি মনে করি। এ কারণে এখানে একদম পরিচিত যে বিষয়গুলো আপনারা সবাই দেখেছেন, দেখেন যারা গ্রামে থাকে, জানে যে মুরগির ছানা ভয় পেলে মায়ের পালকের নিচে গিয়ে আশ্রয় নেয়। এটা কিন্তু বাচ্চাকে কেউ শিখাই দেয় না। সে ছোটোবেলায় ডিম থেকে বের হওয়ার সাথেই যখন সে ভয় পেয়ে যায়, মায়ের ওই পালকের নিচে নিয়ে সে আশ্রয় নেয়। আর যদি মাকে আশেপাশে না পায়, যদি কোনো লতা পাতা ঝোপঝাড় পায়, সেখানে লুকিয়ে পড়ে। এই আচরণ কিন্তু ওই বাচ্চাকে কেউ শিখিয়ে দেয় না, সে মায়ের কাছ থেকেও সেটা শিখে নেয়। তাহলে সেই আচরণ কোত্থেকে শিখলো? ওই লুকায়ে পড়তে হবে, তার জীবন বাঁচাইতে হবে, তার মানে ওই আচরণটা তার জিনে সেট করা, সেই আচরণ প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা আরেকটি আচরণ আলোচনা করেছি যে অন্ধকারে হঠাৎ আলো জ্বালালে তেলাপোকা দৌড়ে অন্ধকারে আশ্রয় নেয়। এটা আপনারা সবাই দেখেছেন যে অন্ধকার ঘরের মধ্যে তেলাপোকা ঘুরতে থাকে, যখনই হঠাৎ করে লাইট বা আলো জ্বালানো হয়, তেলাপোকাগুলো দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। ঠিক আছে, তাহলে ওই তেলাপোকা কিন্তু অন্ধকারে, সে আসলে অন্ধকারেই ঘুরবে, আলো দেখলেই সে পালিয়ে যাবে, সে এটা বুঝতে পারে। ঠিক আছে, এটা তেলাপোকার ওই ছোটো বাচ্চাকে বুঝিয়ে দিতে হয় না, বা তাকে কেউ শিখাই দিতে হয় না, কোনো সিগন্যাল প্রদান করতে হয় না, অটোমেটিক্যালি সে দৌড়ায় অন্ধকারে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে এইটা তার জিনে সেট করা এই আচরণ। ঠিক আছে, এখানে এই বিষয়টি বলা হয়েছে আর কি। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটিভেশন। আমরা প্রথমে যে বিষয়গুলো বলেছিলাম এগুলোকে একটু ক্লিয়ার করব আপনাদের সাথে। আচ্ছা, তাহলে এই যে আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি, আচ্ছা, এই উদাহরণগুলো আলোচনা করার পেছনে কি কি বিষয়গুলো
প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে, আমরা এখানে এই বিষয়গুলোকে দেখব আর কি। যেমন এর মধ্যে প্রধান বিষয় হচ্ছে মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা। প্রেরণা কাজ করে, প্রত্যেকটা আচরণ প্রদর্শনের পেছনে প্রাণী জগতের তার একটি প্রেরণা কাজ করে, মোটিভেশন। আচ্ছা, তাহলে হচ্ছে মোটিভেশন কি? মোটিভেশন মিন্স টু মুভ অ্যান্ড টু অ্যাক্টিভেট। অর্থাৎ মোটিভেশন একটা প্রাণীকে মুভ করাইতে, তাকে অ্যাক্টিভেট, তাকে কর্মতৎপর হইতে বাধ্য করে। অর্থাৎ প্রেরণাদায়ক উদ্দীপনা হচ্ছে প্রাণীর আচরণের এমন একটি অবস্থা যেটা প্রয়োজন বা অভাববোধ থেকে সৃষ্ট উদ্দেশ্যমুখী কর্মপ্রচেষ্টা। অর্থাৎ প্রাণী যখন একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে, তার পেছনে একটা তার অভাববোধ কাজ করে, এবং যে অভাববোধ থেকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রাণী সেই আচরণ প্রদর্শন করে। সে এমনি এমনি প্রদর্শন করবে না, ঠিক আছে? মানুষ অনেক সময় তার উদ্দেশ্যহীনভাবে কাজ করে, কিন্তু পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য যত প্রাণী জগৎ রয়েছে, ওদের প্রত্যেকটা আচরণের পিছনে, কাজের পিছনে কোনো উদ্দেশ্য থাকে, ঠিক আছে? প্রেরণা থাকে। ওটাকে বলা হয়েছে মোটিভেশন, ঠিক আছে? এই কারণে বলছে মোটিভেশন মিন্স টু মুভ অ্যান্ড টু অ্যাক্টিভেট। মোটিভেশন মানে হচ্ছে প্রাণী নড়াচড়া করা, তাকে অ্যাক্টিভেট করা, অর্থাৎ তাকে কর্মতৎপর হওয়া। অর্থাৎ প্রেরণাদায়ক উদ্দীপনা হচ্ছে প্রাণীর আচরণে এমন একটা অবস্থা যেটা তার প্রয়োজন বা অভাববোধ থেকে সৃষ্ট, তার দরকার ওই জিনিসটা, ভিতরে অভাববোধ সৃষ্টি হয়েছে, এবং সেটার মাধ্যমে সে একটা উদ্দেশ্যমুখী, একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে কাজ করবে, তার আচরণ প্রদর্শন করবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। আচ্ছা, অর্থাৎ মূলত প্রেরণার মাধ্যমেই প্রাণীরা যাবতীয় ক্রিয়াকর্মে উৎসাহী হয়ে ওঠে। আশা করি এখানে কথাগুলো একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রেরণার মাধ্যমে প্রাণীরা যাবতীয় ক্রিয়াকলাপে তার আচরণ প্রদর্শনের জন্য সে উৎসাহিত হয়ে ওঠে, এবং নির্দিষ্ট আচরণ সম্পূর্ণ করার জন্য প্রাণীর যে মানসিক উদ্যম, একটা নির্দিষ্ট আচরণকে সম্পূর্ণ করার জন্য প্রাণীর একটা মানসিক উদ্যম, ইচ্ছা বা আগ্রহের অনুঘটক হিসাবে কাজ করে এই মোটিভেশন বা প্রেরণা। এটার মাধ্যমেই মূলত প্রাণী একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে থাকে। এবং প্রাণীর প্রতিটি সহজাত আচরণ সর্বদাই একটা নির্দিষ্ট প্রেরণার মাত্রা থাকে। সহজাত আচরণ মানে হচ্ছে, অর্থাৎ প্রাণীর যে আচরণটি তার জিনে সেট করা। আমি এর আগে যে 4টি উদাহরণের কথা আলোচনা করেছি, এই আচরণগুলো প্রাণীর জিনে সেট করা। ওই যে মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, ওই বাচ্চা কিন্তু মায়ের কাছ থেকে সে শিখে না যে যখন তোমার শত্রু আসবে তুমি আমার পালকের নিচে এসে আশ্রয় নিবা, অথবা আমাকে যদি না পাও লতা পাতা ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে যাবা। এটা কিন্তু ওই প্রাণীকে, ওই বাচ্চাকে মায়ে শিখাই দেয় না, ওই বাচ্চা নিজে থেকেই বুঝতে পারে। তাহলে নিজে থেকে বুঝতে পারে, তার কি ব্রেন কি ওইভাবে কাজ করে মানুষের মতো? বিষয়টা এরকম না। ওই প্রাণীর ওই আচরণটা তার জিনে সেট করা। যত মুরগির বাচ্চা পৃথিবীতে বের হয়ে আসে তারা সবাই একই ধরনের আচরণ প্রদর্শন করে। ঠিক তো ধ্রুব যে কচ্ছপকে, একটি কচ্ছপ ডিম ফুটে জন্ম লাভ করার সাথে সাথে সমুদ্রের দিকে দৌড়াইতে থাকে, তাকে যদি ধৈর্য উল্টা করে পিছন দিকে দৌড় করাই দেয়, সে সামনের দিকে দৌড় দিবে না, যেদিক সমুদ্র সেদিক দৌড় দিবে, সে তৎক্ষণাৎ ঘুরে যাবে, ঘুরে সমুদ্রের দিকে দৌড়াইতে থাকবে। তাহলে ডিম ফুটে যে সদ্যজাত বাচ্চা বের হয়েছে, সে তার মাকে দেখে নাই, তো সেই আচরণ কোত্থেকে শিখলো? আবার হঠাৎ করে অন্ধকারে আলো জ্বালালে তেলাপোকা অন্ধকারে পালিয়ে যায়। এই যে উদাহরণগুলো আমি আলোচনা করেছি, তাহলে এই উদাহরণগুলোর মধ্যে এগুলো হচ্ছে সহজাত আচরণ। এখানে বলা হচ্ছে প্রতিটি সহজাত আচরণ সর্বদা একটা নির্দিষ্ট প্রেরণার মাত্রা থাকে। অর্থাৎ এই সহজাত আচরণগুলো প্রদর্শনের পিছনে একটা নির্দিষ্ট প্রেরণার মাত্রা থাকে। কার্য সম্পাদন যদি শেষ হয়ে যায়, সে যখন প্রাণী তার নিজের মানে ওই কার্য সম্পাদন যখন সে কাজ করা শেষ করে ফেলে, অর্থাৎ ওই প্রেরণাটা আস্তে আস্তে তখন কমতে থাকে। আবার যখন নতুন অভাববোধ দেখা দেয়, তখন সেই প্রেরণা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক এইভাবেই তার পেছনে প্রেরণা কম বাড়া, মানে অর্থাৎ প্রেরণার মাত্রার উপরে ডিপেন্ড করে প্রাণী এইভাবে তার কাজকে সম্পাদন করার চেষ্টা করে আর কি। যখন কাজ সম্পাদন শেষ হয়ে যায়, তখন প্রেরণার মাত্রাও কমে যায়, আবার পরে নতুন অভাববোধ থেকে প্রেরণা তার সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলোর কারণে প্রাণীর মূলত সারা দিনের যে আচরণ, এটা অব্যাহত থাকে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিষয়টা স্পষ্ট করে বলি, যে এই প্রেরণাদায়ক উদ্দীপনা প্রাণীকে এমন তাড়না বা লক্ষ্য সরবরাহ করে। এই প্রেরণাটা, প্রাণীর এই যে মোটিভেশনটা, তাকে এমন একটা তাড়না, এমন একটা স্টিমুলেশন, লক্ষ্যমাত্রা তাকে নির্ধারণ করে, যেটা প্রাণী তার দ্বিতীয় সাংকেতিক উদ্দীপনা নির্গমন বা রিলিজিং প্রদর্শনে প্রস্তুত করতে পারে। অর্থাৎ এই প্রেরণার মাধ্যমেই প্রাণীর তার যে দ্বিতীয় যে সাংকেতিক উদ্দীপনা, যেটার মাধ্যমে প্রাণী তার আচরণকে প্রদর্শন করে, সামনে প্রস্তুত করে, ওটাকে প্রস্তুত করতে পারে, এটার জন্য তাকে প্রস্তুত করার। তার মানে হচ্ছে দ্বিতীয় যে সাংকেতিক উদ্দীপনা রিলিজিং, আমরা যে বিষয়টি নিয়ে পরে আলোচনা করব, এটার পিছনে মূলত কাজ করে হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এই উদ্দীপনা অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে। ঠিক আছে, দিনের সময়কাল বেড়ে গেলে পাখির বিচরণ সীমা রক্ষণ ও জনন আচরণ প্রভাবিত হয়। আমরা সাধারণত পরিযায়ী পাখিদের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাই যে দিনের আলো যখন কমে যায়, যেমন পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে দেখা যায় 6 মাস দিন থাকে, আবার 6 মাস রাত থাকে। যখন ওই অঞ্চলগুলোতে যে সমস্ত পাখিরা বসবাস করে, আমরা সাধারণত যে ওই যে বিভিন্ন ধরনের সামুদ্রিক গাংচিল দেখি, এরা যারা যে সমস্ত পাখিগুলো পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে মাইগ্রেশন করে আসে, মাইগ্রেশনের পিছনে আসলে কারণ কি থাকে? কারণ আমরা জানি পৃথিবীর যে দুইটা গোলার্ধ, ওই দুইটা মানে দুই গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই অঞ্চলটা পৃথিবী 6 মাস মানে ঠান্ডা থাকে, রাত থাকে, আবার 6 মাস দিন থাকে। ঠিক আছে, এখন ওই যে দিনের সময় যখন আস্তে আস্তে কমতে থাকে, পাখিদের কাজের যে বিচরণ সীমা এটাও হ্রাস পেতে থাকে, তখন পাখিরা বুঝতে পারে যে এই জায়গায় আমাদের আর এখন থাকা যাবে না। তখন তারা কি করে, পাখিগুলো তার নিজের আবাসস্থল ত্যাগ করতে থাকে। তাহলে কোথায় আসে? তারা এমন জায়গা পার হয়ে আসে, যেমন ল্যাটিটিউডাল মাইগ্রেশন, আমরা পাখিদের মাইগ্রেশনে বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে যে ওই পাখিগুলো যেগুলো পৃথিবীর উত্তর মেরুতে থাকে, যখন আস্তে আস্তে উত্তর মেরুতে রাত আসতে থাকে, দিনের পরিমাণ কমতে থাকে, তখন ওই পাখিগুলো ওইখান থেকে আস্তে আস্তে তারা মাইগ্রেশন হতে থাকে। মাইগ্রেশনে তারা কোথায় আসে? শুধু উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে চলে আসে। আবার দক্ষিণ গোলার্ধে যখন আবার শীত নামতে থাকে, তখন তারা আবার যে পূর্বের যে আবাসস্থল সেখানে ফিরে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনার কারণে। আর এর মধ্যে অভ্যন্তরীণ উদ্দীপনাও কাজ করে। বাহ্যিক উদ্দীপনা হচ্ছে ওই যে দিনের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে ঠান্ডা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তাকে ওই ঠান্ডা থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আর ভেতরের উদ্দীপনা হচ্ছে যে যখন বাহ্যিক উদ্দীপনার কারণেই মূলত তার ভেতরে যে একটা উদ্দীপনা সেটা সৃষ্টি হয়, তার হরমোনগত বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ সমস্যার সৃষ্টি হয়। এই কারণে তার নিজের সুবিধার্থে সেখানে সে জায়গা সে ত্যাগ করে। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে অন্যদিকে শীতকালে আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে তাদের সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণের বিষয়টি অভ্যন্তরীণ উদ্দীপনা। এখানে এই যে উদ্দীপনার কথা বলেছি, যে এখানে দুইটা উদ্দীপনা কাজ করে, ভেতরে এবং অভ্যন্তরীণ। তাহলে যে যখন শীতকালের সময় চলে আসে, তখন শীতের সময় তো খাদ্যের যে মানে পরিবেশে খাদ্যের একটা অভাব সৃষ্টি হয়, তখন কি করে যে তার শরীরের ভেতরে যে চর্বি আছে এটাকে ভাঙার ফলে সেই চর্বি থেকে সে খাদ্য গ্রহণ করে সেখান থেকে শক্তি উৎপন্ন করে সে বেঁচে থাকে। এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। আর বাহ্যিক যে বিষয়টি রয়েছে সেটি তো আমরা বলেছি যে সে তার জায়গা ত্যাগ করতে থাকে, সে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে চলে আসে। মানে এটা পাখিদের আচরণ দিয়ে বুঝলাম। পৃথিবীতে অন্যান্য পতঙ্গ বা প্রাণীদের ক্ষেত্রেও ঠিক একই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা অর্থাৎ প্রাণীর একটি আচরণ প্রদর্শনের পিছনে মোটিভেশন এটি একটি প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে থাকে। আচ্ছা, আমরা এবার দেখব হচ্ছে যে নির্গমন উদ্দীপনা বা রিলিজিং। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে একটি প্রাণীর আচরণ প্রদর্শনের পিছনে প্রাণীর একটি নির্দিষ্ট মোটিভেশন থাকে। এই মোটিভেশনের ফলে পরবর্তী যে ধাপ প্রাণীর আচরণের সৃষ্টি হয় সেটি হচ্ছে নির্গমন বা রিলিজিং, যেটার মাধ্যমে সে আচরণ প্রদর্শন করে। ঠিক আছে, এখানে আমরা দেখব আর কি যে দুইজন বিজ্ঞানী দুই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি ব্যাখ্যা করেন। এর মধ্যে হচ্ছে অস্ট্রিয়ান জুলজিস্ট, একজন প্রাণীবিদ কনরাড লরেন্স, তিনি, এবং হচ্ছে আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ডাচ অর্নিথোলজিস্ট নিকোটিনবার্জেন বা নিকোলাস টিনবার্জেন বা নিকোটিনবার্জেন আমরা বলি, তাকে ইথোলজি জনক বলা হয়। এই দুজন বিজ্ঞানী মানে এই রিলিজিংয়ের বিষয়টি ব্যাখ্যা করেন এবং তারা দুজন ভিন্নভাবে এই রিলিজিংয়ের বিষয়টি ব্যাখ্যা দেন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু ছবি প্রদর্শন করেছি। যে নিকোটিনবার্জেন যে গবেষণা করেন সেটা হচ্ছে এই হেরিঙ্গাল পাখি শাবকদের উপর তিনি এই গবেষণা করেন। যে হেরিঙ্গাল পাখি আপনারা দেখতে পাচ্ছেন, সামুদ্রিক গাংচিল বলে। এই পাখিগুলো কিন্তু সুদূর, এরাও কিন্তু মাইগ্রেটরি বার্ড, এরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা উড়ে বেড়ায়। ঠিক আছে, ওই যে আমি এর আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে পাখিদের মাইগ্রেশনে, এরাও খুব সুদীর্ঘ পথ পাড়ি দেয়। এই যে এটা কিন্তু জাহাজে আর কি, হ্যাঁ, বিভিন্ন জাহাজের মধ্যে পাখিদের থাকার জন্য তারা এরকম জায়গা রেখে দেয়। পাখিগুলো যখন উত্তর গোলার্ধ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে তারা দক্ষিণ গোলার্ধে আসে, তখন এই যে সমস্ত জাহাজগুলোতে এসে তারা রেস্ট নেয় এবং তাদের আবাসস্থল যদি নিরাপদ হয়, এখানে তারা বাচ্চা দেয়, ডিম পারে, আবার তারা উড্ডয়নের জন্য তারা রেডি হয়। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে হেরিঙ্গাল পাখি। এই হেরিঙ্গাল পাখিগুলো দেখেন এদের ঠোঁটের নিচে কিন্তু লাল ফোঁটা থাকে সবগুলো। আমরা এই ঠোঁটের উপরে লাল ফোঁটার উপরে ভিত্তি করেই কিন্তু এখানে বিজ্ঞানী নিকোটিনবার্জেন এটার ব্যাখ্যা দেন আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে আরেকটি ছবি দেখিয়েছি যে এটা এই যে লাল ফোঁটা আপনারা হেরিঙ্গাল পাখির
ঠোঁটের নিচে যে লাল ফোঁটা থাকে এটার বিষয়ের উপরে তারা গবেষণা করেন আর কি। এটার উপরে ডিপেন্ড করেই তারা হচ্ছে রিলিজিংয়ের যে বিষয়টি এটি ব্যাখ্যা করেন। আচ্ছা, আমরা দেখি যে অস্ট্রিয়ান জুলজিস্ট কনরাড লরেন্স এবং ডাচ অর্নিথোলজিস্ট নিকোটিন বার্জেন তারা রিলিজিংয়ের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তারা কি পরীক্ষা নিরীক্ষা করেন। আচ্ছা, এখানে আমরা প্রথমেই বলেছি যে রিলিজিং বা রিলিজার হচ্ছে একটি সাধারণ উদ্দীপনা। এটাও একটা প্রাণীর উদ্দীপনা যেটার মাধ্যমে প্রাণী তার আচরণ প্রদর্শন করে। কোনো প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের আচরণগত সারার অংশ হিসাবে ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায় তখন তাকে রিলিজার বলা হয়। আচ্ছা, তাহলে রিলিজার কারা? একটা হচ্ছে রিলিজিং হচ্ছে রিলিজার। তাহলে রিলিজার কারা? অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির পাখি, আমি হেরিঙ্গাল পাখির কথাই যদি বলি, যে হেরিঙ্গাল পাখি মানে তার একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করবে, আরেকটা পাখিকে তার রিলিজিং আচরণ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে বিষয়টা বলেই ফেলি, সেটা হচ্ছে যে হেরিঙ্গাল পাখির যে শাবক রয়েছে, ওই যে আমি যে লাল ঠোঁট আপনারা যে এর আগে যে ছবিটি দেখেছেন হেরিঙ্গাল পাখির, ওই লাল ঠোঁটের যে ফোঁটা রয়েছে, ওই যে বাচ্চাগুলো অর্থাৎ হেরিঙ্গাল পাখির যে শাবকগুলো আছে, ওই শাবকগুলো ওই লাল ফোঁটার মধ্যে ঠোকরায়। ঠিক আছে, তাহলে লাল ফোঁটার মধ্যে ওই বাচ্চাগুলো কেন ঠোকরায়? কারণ হচ্ছে তার খাবার প্রয়োজন। কারণ সে তো আর খাবার নিয়ে আসে, মায়ের ভিতরে খাবার থাকে, মায়া খাবার খেয়ে আসে, খাবারটা তার পাকস্থলীর মধ্যে থাকে। ওই বাচ্চাগুলো যখন ওই লাল ফোঁটার মধ্যে ঠুকরায় তখন হেরিঙ্গাল পাখি সে তার পাকস্থলীর ভেতরে খাবারটাকে সে বের করে ওই বাচ্চাগুলোর কাছে দেয়, বাচ্চাগুলো সেই খাবার খায়। এখানে আমরা এটি কথা, কোনো প্রজাতি এক সদস্য যখন একই প্রজাতি আরেক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সারার অংশ হিসাবে, ওই যে আচরণগত সারার অংশ ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায়। ক্রমাগত উদ্দীপনাটা কি? ওই যে বাচ্চাগুলো ওই মায়ের লাল ফোঁটার মধ্যে ঠুকরাইতে থাকে, ক্রমাগত সে ঠুকরাইতে থাকে, ক্রমাগত সে উদ্দীপনার প্রকাশ। মা শাবকটি তখন কি করে? তখন তার এই যে রিলিজিং আচরণ, তার নির্গমন আচরণের অংশ হিসাবে তার ক্রোপ থেকে সে যে খাবারটি খেয়ে এসেছে সেটাকে সে উগলে দেয়, বমি করে বের করে দেয়। কেন? যাতে বাচ্চাগুলো সেই খাবারটাকে সে গ্রহণ করে, বাচ্চাগুলোর ক্ষুধা নিবারণ হয়। এবং যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোর ক্ষুধা নিবারণ না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই মায়ের ঠোঁটে সে ঠুকরাইতেই থাকে। ঠিক আছে, যখন বাচ্চাগুলোর পেট ভরে যায় তখন সে ঠুকরানো বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রিলিজিং বিষয়টা আর কি। রিলিজিং মানে হচ্ছে ওই যে ক্রমাগত উদ্দীপনার অংশ হিসাবে ওই বাচ্চাগুলো ক্রমাগত ঠুকরায়, আর এই ঠুকরানোর ফলে কি রিলিজ হয়, বের হয়ে আসে নির্গমন উদ্দীপনা। ওই যে হেরিঙ্গাল মা শাবকটি তার খাবারকে বের করে দেয়। ঠিক আছে, এই যে মা শাবকটি অন্য মানে এক সদস্য আরেক সদস্যকে মানে তার আচরণের অংশ হিসাবে সে তার একটা নির্দিষ্ট আচরণ সম্পূর্ণ করার জন্য তাকে বাধ্য করতেছে, ওইটাকে বলেছে রিলিজিং ফ্যাক্টর হিসাবে মা পাখিটি তার খাবারকে উগলে দেয় আর বাচ্চা সেটা গ্রহণ করে তার ক্ষুধা নিবারণ করে। ঠিক আছে, এই বিষয়টি কিন্তু লরেন্স সর্বপ্রথম লক্ষ্য। আচ্ছা, বিজ্ঞানী টিনবার্জেন এবং পার্ডেক তাদের বহু বছরের গবেষণার ফসল হিসাবে হেরিঙ্গাল পাখির শাবকের এই খাদ্য গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং রিলিজিংয়ের এই কার্যকারিতাটি তারা এটা ব্যাখ্যা প্রদান করে। হেরিঙ্গাল যখন তার শাবকের জন্য খাবার নিয়ে আসে, শাবক তখন পিতামাতার হলদে রঙের, কারণ এই যে হেরিঙ্গাল পাখির যে ঠোঁট এটা তো হলুদ রঙের, তাই না, নিম্ন চোয়ালে অবস্থিত ওই যে লাল ফোঁটাটি আপনাদের দেখিয়েছি, সেই লাল ফোঁটায় সে ঠোকর মেরে সে খাবার বা মাছ, সে যে খাবারটা সমুদ্র থেকে ধরে, মাছই ধরে সাধারণত, ওই মাছটাকে উগলে দেওয়ার জন্য সে সংকেত দেয়। ঠিক আছে, তখন মা পাখিটি মাছকে উগলে দেয়, শাবকটি তা গ্রহণ। এখন বিজ্ঞানী টিনবার্জেন এবং পার্ডেক হচ্ছে তার একজন সহযোগী ছাত্র, সে এ প্রক্রিয়ায় রহস্য উদ্ঘাটনের জন্য তারা নিয়ন্ত্রিত এবং ধারাবাহিক কিছু গবেষণা করেন। কি করেন? যে তখন দেখা যায় তারা কাগজের একটি শক্ত বোর্ড দিয়ে, কাগজের তৈরি একটি শক্ত বোর্ড দিয়ে তারা হচ্ছে পূর্ণবয়স্ক হেরিঙ্গাল পাখির মতো একটা মাথা তৈরি করে, এরকম একটি মাথা তৈরি করে শক্ত বোর্ড দিয়ে, এবং তার নিম্ন চোয়ালের মধ্যে কড়া বৈসাদৃশ্য প্রদর্শনকারী অর্থাৎ হেরিঙ্গাল পাখির ঠোঁটের নিচে যা লাল রং ছিল সেই লাল রং তারা দেয় নাই। কি করছে? সে বৈসাদৃশ্য প্রদর্শনকারী রঙের ফোঁটা মেখে লক্ষ্য করেন যে ঠোঁটের ফোঁটাই হচ্ছে খাদ্য চেয়ে আকুতি জানানোর একমাত্র রিলিজার। তার মানে হচ্ছে যে সেখানে যে লাল ফোঁটা যে ছিল আর কি, লাল ফোঁটাকে বাদ দিয়ে তারা করে কি, যে ওই যে মা শাবকের যে ঠোঁট বানায়, ঠোঁটের নিচে তিনি নীল, হলুদ, এরকম সবুজ বিভিন্ন ধরনের কালার দেয়, লাল ছাড়া। দেখা যায় যে ওই কালারটি দেওয়ার ফলে যে কোনো কালারই দেখ না কেন সেই শাবকগুলো সেই ঠোঁটের মধ্যে কি করে ঠুকরাইতে থাকে। তার মানে তারা এটা দিয়ে প্রমাণ পায় যে আসলে ঠোঁটের রং কি হলো বিষয়টা তা না, কিন্তু সেখানে যে একটা রং থাকে এবং সেই ঠোঁটের ফোঁটা মানে ঠোঁটের যে একটা যে কোনো কালারই হোক না কেন ফোঁটা যে আছে এটা বাচ্চারা বুঝতে পারে এবং ওটার মধ্যে সে ঠুকরায়।
তাহলে ওটা হচ্ছে জানানোর একমাত্র রিলিজার। তাহলে এখানে আকুতি জানানোর একমাত্র রিলিজার কোনটা? রিলিজারটা হচ্ছে ওই যে হেরিঙ্গাল পাখির ঠোঁটের নিচে যে লাল ফোঁটা থাকে ওটা হচ্ছে রিলিজার। মানে রিলিজার হচ্ছে মূলত হচ্ছে ওই লাল ফোঁটা, ঠিক আছে, ঠিক আছে, খাবার নেওয়ার জন্য। তাহলে এটার জন্য সে আকুতি জানানোর প্রধান বিষয়টা কি হলো? সে লাল ফোঁটা, ওই যে লাল ফোঁটার মধ্যে ঠোকরায়। এখন তারা ওইটা গবেষণা করছে যে আসলে লাল ফোঁটাই কি দিতে হবে আমাকে, যদি আমি অন্য কোনো ফোঁটা দিই তাহলে সে ঠোকরায় কিনা। তখন দেখা যায় তারা লাল ফোঁটা না দিয়ে টিনবার্জেন এবং পার্ডেক যে গবেষণা করে যে তারা যে একটা নকল হেরিঙ্গালে মাথা অঙ্কন করে সেখানে লাল ফোঁটার পরিবর্তে নীল, সবুজ বিভিন্ন কালারের ফোঁটা দেয়। দেখা যায় কি যে কোনো ফোঁটা দেখ না কেন হেরিঙ্গাল শাবক সেখানে ঠোকরায়। তার মানে হচ্ছে ওই ফোঁটাটাই হচ্ছে মেন জিনিস, সেটা কালার কি সেটা মেন জিনিস না, এবং সেটাই হচ্ছে মেন রিলিজার। সেটা কি রিলিজার? ওই যে রিলিজারিং হিসাবে মা পাখিটি সেই খাবারকে উগলে দেয়। এখানে এই বিষয়টাই বোঝানো হয়েছে। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, এবার তারা আরও লক্ষ্য করেন যে নিম্ন চোয়ালে একটি মাত্র ফোঁটার বদলে তাদের তৈরি একটি দণ্ডের মধ্যে তারা এরকমভাবে ক্রস আকারের দুইটা দণ্ড নেয়, দণ্ডের মধ্যে 2-3টি আড়াআড়ি দাগ দিয়ে শাবকের চোখের সামনে ধরলে দেখা যায় তারা আরও বেশি ঠোকরাতে থাকে। তারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে বিষয়টি বুঝতে পারে, সেটি হচ্ছে যে তারা এবার করলো কি যে হেরিঙ্গাল পাখির ওই পাখির মাথার মতো না খেয়ে এবার তারা আড়াআড়িভাবে দুইটা দণ্ড নিয়ে তারা বিভিন্ন আরও বেশ কয়েকটা দাগ দেয় আর কি, 3-4-5টা দাগ দেয়। এখন দেখা যায় যে দাগের সংখ্যা যখন বেড়ে যায় তখন ওই দণ্ডটি যখন এসে বাচ্চাদের সামনে ধরা হয় তখন তারা ওই দণ্ডের মধ্যে আরও বেশি জোরে জোরে ঠোকরাইতে থাকে। তার মানে রিলিজিংয়ের যে তীব্রতা আরও বাড়ে, ঠিক আছে, রিলিজারে। তার মানে হচ্ছে যে ওই যে ফোটার পরিমাণ বাড়ছে, তাদের ঠোকরানোর পরিমাণও বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই ফোটাটাই হচ্ছে মেন রিলিজার, যেটাকে অবলম্বন করে শাবক তার একটি নির্দিষ্ট আচরণের জন্য, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে তার ওই আচরণ প্রদর্শন করে থাকে, ঠিক আছে। ওইটা হচ্ছে রিলিজিং। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এরপরেও এই বিষয়টি নিয়ে আপনাদের সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমরা এই বিষয়ের উপরে পরবর্তীতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাক আর কি, আমি এখানে আর এর চেয়ে বেশি কথা বললাম না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আমি ধরে নিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা বা সমাপ্তিকরণ উদ্দীপনা, যেটি আর কি। আচ্ছা, এটি বোঝানোর আগে আমরা এখানে কিছু ছবি প্রদর্শন করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই পাখিটা আপনারা সবাই চিনেন মোটামুটি, ঠিক আছে না? কি পাখি এটা বলেন তো দেখি? এটা হচ্ছে একটি টুনটুনি পাখি। এখন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুনটুনি পাখির বাসা। আমরা সাধারণত দেখছি আর কি আমাদের এলাকায় ডুমুরের গাছের পাতার মধ্যে, খসখসের পাতার মধ্যে কিন্তু টুনটুনি পাখি বাসা তৈরি করে, ঠিক আছে, এবং সেখানে সে ডিম পারে। আচ্ছা, আমরা এখানে আরেকটি ছবি দেখিয়েছি যে হেরিঙ্গাল পাখি যে দুইটা শাবক ছানা রয়েছে, তারা এই যে মায়ের কাছে তারা বসে রয়েছে, ঠিক আছে, দুইটি শাবক এখানে হেরিঙ্গাল পাখির কাছে তারা হচ্ছে এখানে তারা এই যে এখন চুপ হয়ে রয়েছে আর কি, তারা ঠুকরাচ্ছে না, এরকম একটি ছবি প্রদর্শন করেছি, ঠিক আছে, আপনার বিষয়টি। আচ্ছা, যাই আর কি, আমরা এটার মাধ্যমে টার্মিনেটিং বিষয়টি স্পষ্ট করবো আর কি। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে এই উদ্দীপনার আচরণগত সারা সমাপ্তি ঘটায় তাকে সমাপ্তিকরণ উদ্দীপনা বলা হয়। এটিও বাহ্যিক হতে পারে আবার অভ্যন্তরীয় হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটি প্রাণী তার আচরণ শেষ করবে কখন? যেমন ওই হেরিঙ্গাল পাখির শাবকগুলো ওই যে ঠোকরানো বন্ধ করবে কখন? যখন মনে করবে যে তার ঠোকরানো বন্ধ করা উচিত। কখন মনে করবে? যখন তার উদ্দেশ্য, অর্থাৎ তার যে প্রেরণার কারণে সে একটি আচরণ প্রদর্শন করতে ঠুকরাচ্ছিল, সেটা উদ্দেশ্যটা তার আসলে কী ছিল? তার ক্ষুধা নিবারণ করা। যখন তার ক্ষুধা নিবারণ শেষ হয়ে যায় তখন পাকস্থলী তাকে সংকেত দেয় যে এখন আর ওই ঠোকরানোর দরকার নেই, ঠিক আছে। আমি এখানে এই বিষয়টি বোঝাতে চেয়েছি, যেমন এই উদ্দীপনায় আচরণগত সারা সমাপ্তি ঘটায় তাকে সমাপ্তিকরণ উদ্দীপনা বলা হয়। এটিও বাহ্যিক হতে পারে আবার অভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক মানে হচ্ছে কি যে বাহ্যিক মানে হচ্ছে যে টুনটুনি পাখি বাইরে থেকে দেখলো যে না, আমার বাসা তৈরি করা মোটামুটি শেষ হয়ে গেছে, আর প্রয়োজন নেই, সে দেখে পর্যবেক্ষণ করে, তখন সে বাসা নির্মাণ বন্ধ করে দেয়, আর বাসা তৈরি করে না। আর অভ্যন্তরীণ কোনটা? ওই যে হেরিঙ্গাল পাখির শাবক যখন তার পেট ভরে যায়, তখন পাকস্থলী পূর্ণ হয়ে যায়, তখন তার ব্রেন সিগন্যাল দেয় যে আর তার খাবারের দরকার নেই, তখন সে ঠুকরানো বন্ধ করে দেয়। এটা হচ্ছে অভ্যন্তরীণ সারা হতে পারে আর কি, অর্থাৎ সমাপ্তিকরণের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এটি এর আগেরটি তুলনায় সহজই রয়েছে। আচ্ছা, পাখির দৃষ্টিতে যখন একটি বাসা নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে মনে করেন তখন সে বাসা নির্মাণ বন্ধ করে দেয়। আমি যেটি বলেছি এটি বাহ্যিক উদ্দীপনা, এবং অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে ওইটাই হেরিঙ্গাল পাখির শাবক যখন মনে করে যে না, আমার পেট ভরে গেছে, আমার আর খাবারের দরকার নেই, তখন সে মায়ের ওই যে লাল ফোঁটায় ঠোকরানো সে বন্ধ করে দেয়, ঠিক আছে। এটি হচ্ছে বিষয় আর কি।
আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টিমুলেশন বা তাড়না, উদ্দীপনা। এটাও প্রাণী আচরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বাবুই পাখির বাসা। সাধারণত তাল গাছে এরা বাসা করে, আপনারা দেখছেন একটা তাল গাছের মধ্যে অসংখ্য বাবুই পাখির বাসা থাকে। ঠিক আছে, সেখানে 2-3 জোড়া পাখি থাকে, তারা বাসা কিন্তু অনেক তৈরি করে। ঠিক আছে, তার নিজের সঙ্গী সাথীকে পছন্দের জন্য বাবুই পাখি অনেক কষ্ট করে বাসা তৈরি করে। কিন্তু একটা তাল গাছে অনেক বাসা থাকে, কিন্তু বাবুই পাখি জায়গায় 2 জোড়া 3 জোড়া, কিন্তু বাসা থাকে প্রায় 15-20টার মতো। ঠিক আছে, ওই তার সঙ্গিনীকে পাওয়ার জন্য সে কিন্তু ওই বাসা তৈরি করে যায়। যখন সঙ্গিনী তার বাসা পছন্দ করে তখনই সেখানে সে ডিম পারে। ঠিক আছে, তা না হইলে বাবুই পাখি সে বাসা তৈরি করে যায়। আচ্ছা, আমরা এখানে আরেকটি ছবি দেখিয়েছি, এটার মাধ্যমে তাড়না বা স্টিমুলেশনটা বুঝবো আর কি, যে হেরিঙ্গাল পাখির শাবক এবং এই যে এটা হচ্ছে হেরিঙ্গাল মা পাখিটি আর কি। ঠিক আছে, আচ্ছা, তাড়না এখানে কি বিষয়টি, স্টিমুলেশন। তাড়না হচ্ছে প্রাণী আচরণে এমন একটি বৈশিষ্ট্য যার মধ্য দিয়ে প্রাণী একটি নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার জন্য যা অত্যাবশ্যক সে চাহিদা পূরণের উদ্দেশ্যে যাবতীয় কার্যকলাপের বিষয়টি পরিলক্ষিত হয়। মানে তাড়না হচ্ছে প্রাণীর আচরণের এমন একটি বৈশিষ্ট্য যার মধ্যে প্রাণীর একটি নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার জন্য যা অত্যাবশ্যক, একটা পরিবেশে টিকে থাকার জন্য যা দরকার, যা অত্যাবশ্যক, সে চাহিদা পূরণের জন্য যাবতীয় কর্মকাণ্ডের যে বিষয়টি প্রতিফলিত হয় সেটি হচ্ছে তার তাড়না বা স্টিমুলেশন। অর্থাৎ ওই যে বাবুই পাখি বাসা তৈরি করে কেন? কারণ যখন তার ভিতরে হরমোনাল সেক্রেশন আসে, সে প্রজননের জন্য সে যখন পাগল হয়ে যায়, তখন সে বাসা নির্মাণ শুরু করে, যে আমাকে বাসা নির্মাণ করতে হবে। এই কারণে সে কিন্তু একের পর এক বাসা নির্মাণ করে যায় তার সঙ্গিনীকে খুশি করার জন্য। সঙ্গিনী খুশি হওয়া মানেই হচ্ছে বাবুই পাখি সাকসেস। ঠিক আছে, এই বিষয়টি মানে এটা তাড়না, স্টিমুলেশন, তার ভিতরে হরমোন তাকে মানে উদ্দীপ্ত করে, এটার ফলেই কিন্তু সে একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে থাকে। আচ্ছা, আমরা এখানে আরেকটি বিষয় সংযুক্ত করেছি, যেমন এই যে হেরিঙ্গাল পাখির শাবক এর কথা এখানে আমরা আলোচনা করেছি, যে হেরিঙ্গাল পাখির শাবক তার ক্ষুধার চাহিদা নিবারণের জন্য তার মায়ের হলুদ রঙের চশনুর নিচে যে লাল ফোঁটা থাকে সেখানে সে ক্রমাগত সে ঠোকরাইতে থাকে। ঠিক আছে, তাহলে এই ঠোকরানোর কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে তার ক্ষুধা নিবারণ অবশ্যই করতে হবে, একটা অত্যাবশ্যক উপাদান। সে ক্ষুধা না নিবারণ করলে সে বাঁচবে না, তার কষ্ট হয়, সে বুঝে। এই কারণে তাকে অবশ্যই ওই মায়ের ওই যে লাল রঙের যে ফোঁটা রয়েছে সেখানে ঠুকরাইতে হবে। আর যদি ঠুকরায় তাহলেই মা পাখিটি তার খাবারকে উগলে দিবে এবং বাচ্চাগুলো সেটা গ্রহণ করে ক্ষুধা নিবারণ করবে। বিষয়টি হচ্ছে এরকম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক আর কি, সাড়া বা রেসপন্স, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি। এটি প্রাণী আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সাড়া হচ্ছে কি, মানে রেসপন্স করা আর কি, অর্থাৎ সারা প্রাণীর আচরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি প্রাণী যে সহজাত আচরণ প্রদর্শন করে, এবং পরিবেশের প্রতি প্রাণীর একটি, যেমন শীতকালে আমরা সাধারণত কুনু ব্যাঙের ক্ষেত্রে যেটা দেখি, যে শীতকালে সে আর কোনো খাবার সংগ্রহ করে বাইরে বের হয় না, সে ঘরের কোণে বসে যায়। ঠিক আছে, বসে সে শীত নিদ্রা করে, তাহলে তার খাবারের যোগান কোথায় আসে? ওই যে সে খাবারকে জমায় রাখে। ঠিক আছে, তাহলে পরিবেশের কারণে যখন সে একটি নির্দিষ্ট আচরণে বাধ্য হয়ে সেখান থেকে সে সরে আসে, তখন সেটা হচ্ছে সারা আর কি। অর্থাৎ পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, এখন সে আর বাইরে বের হবে না। ঠিক আছে, এটা হচ্ছে পরিবেশের প্রতি সে সারা দিয়ে তারা একটা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে। যেমন এই যে উদাহরণ হিসেবে যে হেরিঙ্গাল পাখির কথাই বলা হয়েছে, যখন হেরিঙ্গাল পাখির শাবক যখন মায়ের হলুদ চশনুর লাল দাগে যখন ঠুকরাতে থাকে, তখন মা পাখিটি তার শাবকের সারা হিসাবে খাবার পাকস্থলী থেকে বের করে দেয়। তাহলে সারা হিসাবে কি করে? মা পাখিটি খাবারকে বের করে দেয় এবং শাবকগুলো সে পাখির খাবারকে গ্রহণ করে থাকে। এটি হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এখানে আমরা একটা ভিডিও সংযুক্ত করেছি, আমরা একটা ভিডিও দেখি আর কি এখানে। আর যদিও আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা, আচ্ছা, আমরা এখানে ভিডিওটি খুব ছোট আকারে খুব দ্রুত শেষ করবো আর কি। ঠিক আছে, এখানে একটি ভিডিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হেরিঙ্গাল পাখি শাবক। সে এই যে বাচ্চাগুলো, এই যে রিলিজার হচ্ছে কি, আমরা বলেছিলাম এখানে যে এই যে লাল যে ফোঁটাটি রয়েছে এটি হচ্ছে রিলিজার। ঠিক আছে, শাবকগুলোর কাজ হচ্ছে এই মায়ের যে হলুদ রঙের যে ঠোঁট রয়েছে, এই ঠোঁটের ভিতরে ওই বাচ্চাগুলো ঠুকরায় এবং মা পাখিটি খাবারকে উগলে দিচ্ছে। এই যে বাচ্চাগুলো সে খাবার গ্রহণ করতেছে এখান থেকে আর কি। ঠিক আছে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এটা ভিডিওটি সম্ভবত 2-3 মিনিটের ভিডিও হবে। আপনার এই ভিডিওগুলো ইউটিউবেও দেখতে পাবেন আর কি। আমি এখানে একটি ভিডিও সংযুক্ত করেছি, রেখে দিয়েছি আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চাগুলো মায়ের কাছ থেকে খাবার এসে তারা কীভাবে খাচ্ছে আর কি। আমি একটু টেনে দিই, হ্যাঁ, যেহেতু আমাদের সময় কম। এখানে আমরা আছে এই যে এখানে তাদের বিভিন্ন ধরনের আচরণ দেখতে পাচ্ছি আর কি। এই যে হেরিঙ্গাল পাখি শাবক, আমরা আরেকটু সামনের দিকে যাই, একটু দ্রুত গেলে সুবিধা হয়। এই যে এখানে আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যে মা
কিভাবে খাবারকে বের করে দিচ্ছে বাচ্চাদের জন্য। এটা সমুদ্রের মধ্যে আসলে এরকম সমুদ্রের মাঝখানে যেগুলো জাহাজ যায়, সেই জাহাজে এই পাখিগুলোর জন্য এরকম ব্যবস্থা থাকে, কারণ সমুদ্রের মাঝপথে তারা উঠতে উঠতে এখানে এসে রেস্ট নেয়। যদি তারা সেখানে নিরাপদ পায় তাহলে সেখানে তারা ডিম পারে, বাচ্চাও দেয়, এবং বাচ্চাকে একটু বড় সড়ো করে বাচ্চাকে সাথে নিয়ে তারা আবার উড়াল দেয়। ঠিক আছে, ওদের এইভাবে জীবন কাটে আর কি সমুদ্রের বিভিন্ন জায়গায়। এই হেরিঙ্গাল পাখিগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এক সময় আসতো, কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে আমরা খুব ভালো মানুষ। যখন এই পাখিগুলো আসে আমরা প্রথমে চিন্তা করি যে পাখিটা দেখতে এত সুন্দর, মাংস খেতে কত মজা। তখন আমরা করি কি, ওই পাখিগুলোকে মারা শুরু করি আর কি। এ কারণে আমাদের এই হেরিঙ্গাল পাখি কিন্তু এখন আর পরিযায়ী হিসেবে বাংলাদেশে আসে না। এখন বাংলাদেশে আর কোনো অতিথি পাখি আসে না, কারণ ওরা এটাকে তারা আগে টাঙ্গুয়ার হাওর, বরিশালের মাদক পাশা, দুর্গাসাগর এই সমস্ত অঞ্চলে প্রচুর কি বলে অতিথি পাখিরা আসতো, কিন্তু এখন বাংলাদেশের এই ভূখণ্ড তারা নিরাপদ মনে করে না, এখন আর আসে না আর কি। অতিথি পাখি এখন আমাদের শীতকালে আসেই না, ওরা এখন অন্য রাস্তা রুট বেছে নিছে আর কি, যেখানে তারা নিরাপদ। ওই যে সমুদ্রের মধ্যে দেখেন মানুষ, এরা হচ্ছে এইভাবে ওদের আশ্রয়ের জন্য অভয়ারণ্য ব্যবস্থা করে দিচ্ছে। ওরা সমুদ্রের মাঝপথে তারা থামছে, খাবার দাবার দিচ্ছে, খাচ্ছে, তারা অভয়ারণ্য পাইছে, এখানে তারা ডিম পারে, বাচ্চা দিয়ে আবার বাচ্চা নিয়ে তারা উড়াল দিয়ে চলে যায়। ঠিক আছে, ওদের এইরকম অবস্থা। আচ্ছা যাই আর কি, আমরা আর ভিডিওটি বড় না করি, আপনারা দেখতে পাচ্ছেন আর কি হেরিঙ্গাল পাখি, এটা হচ্ছে বিষয় আর কি। যাই আর কি, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আজকের এই পুরো লেকচার জুড়ে আমি সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, আমি প্রভাষক হিসাবে আছি প্রাণীবিজ্ঞান বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। জায়গা আজকে এই পর্যন্তই। আজকে আমাদের লেকচারটি অনেক বড় হয়ে গেছে। আমরা পরবর্তী লেকচারে প্রাণী জগতে আমরা যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে লেকচারগুলো নিয়ে আলোচনা করেছি তো আপনারা দেখেছেন আর কি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।